আসসালামু আলাইকুম, খুরশেদা কাকুলি আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগদান শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। নিউ ইয়র্ক স্থানীয় সময় রাত 11:30টায় তাকে বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইটটি জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়াল দেয়। যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি বিমানবন্দরে ডক্টর ইউনূসকে বিদায় জানান। কাল ভোরে তার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেয়া ছাড়াও বেশ কিছু আন্তর্জাতিক সম্মেলনে যোগ দেন প্রধান উপদেষ্টা। পাশাপাশি কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকার প্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। রাজধানীতে বিরামহীন বজ্রপাত সহ ভারী বৃষ্টি হয়েছে। গেল রাত 1টার পর থেকে বৃষ্টি হয়। টানা বৃষ্টির কারণে রাজধানীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে দেখা দেয় জলাবদ্ধতা। এতে দুর্ভোগে পড়েন যাত্রী ও পথচারীরা। টানা বৃষ্টিতে ধানমন্ডি এয়ারপোর্ট, বিজয় সরণি, হাতিরঝিল সহ বিভিন্ন সড়কে পানি জমে যায়। ফলে সরকারি ছুটির দিনেও সৃষ্টি হয় যানবাহনের জটলা। পানির কারণে কিছু স্থানে সিএনজি চালিত অটোরিকশা বিকল হতে দেখা গেছে। আবহাওয়া অফিস জানিয়েছে, সুস্পষ্ট লঘুচাপ ও মৌসুমী বায়ুর প্রভাবে আগামী ৭২ ঘন্টায় ঢাকা সহ দেশের সব বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। শঙ্কা রয়েছে পাহাড় ধসের। এ বিষয়ে জানতে এখন যাচ্ছি মিরপুরে, সেখানে আছেন স্টাফ করেসপন্ডেন্ট নাহিদ প্রিন্স। নাহিদ, রাতভর তো বৃষ্টি হয়েছে, রাস্তার এখন কি অবস্থা? যদি বলি যে মিরপুর কিন্তু বৃষ্টি নামলেই অস্থায়ী নদীতে পরিণত হয়। যদি বলি বৃষ্টির পানি কমে গেছে, তবে কিছুটা পানি রয়েছে, যে পানিতে কিছুক্ষণ আগে ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করেছে। এই পানিতে যানবাহন কিন্তু নষ্ট হয়ে পড়ে আছে। দেখাই যে এই সিএনজি, অটো সব কিছু কিন্তু পানিতে এখনও পড়ে আছে। পানি কিছুক্ষণ আগে এখানে হাঁটু সমান ছিল, সেই সকাল থেকেই কিন্তু হাঁটু সমান পানি মিরপুর কাজীপাড়া থেকে শুরু করে 10 নম্বর যে এলাকাটি রয়েছে পুরো এলাকা জুড়েই ছিল। সেই পানি এখন অনেকটাই নেমে গেছে। শুধু মিরপুর কাজীপাড়া এলাকায় নয়, মালিবাগ, নিউ মার্কেট সহ বেশ কিছু এলাকায় একই চিত্র দেখা গেছে। আবহাওয়া অফিস জানিয়েছে যে 206 মিলিমিটার বৃষ্টি হয়েছে, তারা রেকর্ড করেছে। সেই বৃষ্টিতেই মূলত এই দুর্ভোগ মানুষের। যারা ছুটিতে বাড়ি গেছে তারা তো চলেই গেছে, তবে যারা থেকে গেছে ঢাকাতে তারা কিন্তু এই বৃষ্টির যে দুর্ভোগ সেটি তারা সেই রাত থেকেই তারা পুহিয়েছে। কারণ বৃষ্টি আমাদের জন্য স্বস্তি বয়ে আনলেও এই জলাবদ্ধতা কিন্তু বরাবরই আমাদের জন্য দুর্ভোগ সৃষ্টি করে। সেই সকালে তেমন গাড়ি ঘোড়ার চাপ কিন্তু ছিল না পুরো মিরপুর থেকে শুরু করে আগারগাঁ এলাকায়, কিন্তু এই বৃষ্টির কারণে জলাবদ্ধতার সৃষ্টি হওয়ার কারণে সেই গাড়ি ঘোড়ার জটলা কিন্তু দেখা গেছে পুরো এলাকা জুড়ে। এখন একেবারেই জটলা নেই বলাই চলে, কারণ কিছুক্ষণ আগে যদি বলি যে 8টা সাড়ে 8টার দিকেও কিন্তু সেই জটলা ছিল। তো মিরপুর এলাকার চিত্র যদি বলি যে পানি নেমে যাচ্ছে। তো এই ছিল আমার কাছে সবশেষ। কাকলি। দর্শক, জানছিলাম জলাবদ্ধতার খবর। এ বিষয়ে আরও জানতে যাচ্ছি ঢাকেশ্বরী মন্দিরে, সেখানে আছেন স্টাফ করেসপন্ডেন্ট HM মেহেদী হাসান। মেহেদী, নবমীতে এখন কি আচার অনুষ্ঠান চলছে? এই মুহূর্তে মন্দিরে, ঢাকেশ্বরী মন্দিরে কিন্তু মন্ত্রপাঠ হচ্ছে। সকাল থেকেই কিন্তু মহানবমীর যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হয়েছে এবং তারপরে কিন্তু এখানে ভক্ত পূজারী যারা রয়েছেন তাদের ঢল নেমেছে। বিশেষ করে যারা ভাবছেন যে আজকে মহানবমী, এই মহানবমীর মধ্য দিয়ে কিন্তু আসলে উদযাপনের যে বিষয়গুলো যেমন রয়েছে, একই সাথে কিন্তু বেদনার সুরও রয়েছে। কেননা দেবী দুর্গা আবার কৈলাসে ফিরে যাবেন। তিনি এসেছিলেন মর্তে, এখানে ভক্ত আরাধনার মধ্য দিয়ে তিনি পূজিত হয়েছেন, তবে পুনরায় আবার
তিনি কৈলাসে ফিরে যাবেন, তাই এক ধরনের যে বেদনা গাথা বলি বা ব্যথার সুর বলি সেটিও রয়েছে ভক্তদের মনে। ভক্তরা যেটি বলছেন যে এবার সুখ সমৃদ্ধির প্রত্যাশায় যে তিনি এসেছেন গজে চড়ে, সেই জায়গাটা যেন রক্ষিত থাকে এবং এটি যেন দীর্ঘস্থায়ী হয় এবং কোনো ধরনের সংকট, কোনো ধরনের পঙ্কিলতা, কোনো ধরনের বাধা বিঘ্ন কিংবা অন্তরায় যেন তারা না পড়েন এবং সামনের দিনগুলো যেন আরও ভালো কাটে সেই প্রত্যাশা তারা করছেন। দেবী যেহেতু চলে যাবেন আগামীকাল সেই ক্ষণে, তখন সেই ধরনের এক ধরনের বেদনা গাথাও রয়েছে, তাই প্রত্যাশা করছেন যেন সামনের দিনগুলো ভালো যায়, আবার দুর্গাকে ফিরে পাবেন মহাসমারোহে, সেই প্রত্যাশা করছেন ভক্তবৃন্দ। জানছিলাম রাজধানীর দুর্গাপূজার খবর। দুর্গাপূজার আরও খবর জানতে এখন যাচ্ছে পটুয়াখালীতে, সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট কাজল বরণ দাস। কাজল, সকালে বিহিত পূজার মাধ্যমে শুরু হয়েছে মহানবমী, এখন কি আনুষ্ঠানিকতা রয়েছে? আমি যদি একটু বলি যে সকাল থেকে কিছু গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে পটুয়াখালীতে। তো বৃষ্টির আবহে আমাদের নবমীর আজকের দিনে কিন্তু আমাদের যে পূজার্থীরা তাদের যে অঞ্জলি নেওয়ার কথা, সেই অঞ্জলির যে শিডিউল টাইমটি একটু ব্যাঘাত ঘটেছে, যে কারণে 1 ঘন্টা পর পর এখানে কর্তৃপক্ষ তারা অঞ্জলির আয়োজন করেছে। আমি যদি বলি যে আজকে নবমীর দিনে আমরা যতদূর জেনেছি যে রামচন্দ্র রাবণকে বধ করেছিল এই দিনে, এবং মা দুর্গা সে অসুরকে বিনাশ করেছিল। এই বিনাশের মধ্য দিয়ে মা দুর্গার যে আবির্ভাব ঘটেছিল, সেই বিজয়ের দিনটি আজকে নবমী, এবং আগামীকাল দশমীতে মা চলে যাবে দোলায়, এবং সেখানে একটি বার্তা দিয়ে যাচ্ছে যে বিনাশের বার্তা, যে আমাদের খাদ্যশস্য ফসলের বিনাশ বা ক্ষতি হতে পারে। আমি যদি জানিয়ে রাখি যে পটুয়াখালীতে এই জেলায় 186টি মন্দিরে এই সার্বজনীন দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে, তবে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার কোনো নেই। এখানে প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীর যত প্রকার শ্রেণী রয়েছে সবাই সচেতন আছে, এবং তারা বারবার এই মন্দিরগুলোকে পরিদর্শন করছে, খোঁজখবর রাখছে, কঠোর নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছে মন্দিরগুলো। পটুয়াখালী জেলায় এ পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা নেই। এ ছিল আমার কাছে পটুয়াখালীর সর্বশেষ শারদীয় দুর্গোৎসবের খবর। কাকলি। দর্শক, জানছিলাম দুর্গাপূজার খবর। প্রশাসনের পক্ষ থেকে 8 দফা দাবি বাস্তবায়নের আশ্বাস এবং সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব উপলক্ষে 5 অক্টোবর পর্যন্ত খাগড়াছড়িতে অবরোধ কর্মসূচি স্থগিত করেছে যুগ্ম ছাত্র জনতার ব্যানারে সংগঠনটি। তবে 144 ধারা এখনও বলবৎ রয়েছে। কথিত ও সংগঠনটির মিডিয়া সেল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়েছে, শারদীয় দুর্গোৎসব এবং প্রশাসনের পক্ষ থেকে 8 দফা দাবি বাস্তবায়নের আশ্বাসে চলমান অবরোধ কর্মসূচি 5 অক্টোবর পর্যন্ত স্থগিত করা হয়। এদিকে অবরোধ স্থগিত করায় চলছে দূরপাল্লার যান, তবে 144 ধারা এখনও বহাল রয়েছে। সড়কের মোড়ে মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন আছে। প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি বিবেচনায় 144 ধারা প্রত্যাহার হবে। আগে এনে আমরা স্বাভাবিকভাবে চলাফেরা করতেছি এবং গাড়িও চলতেছে। আমরা চট্টগ্রাম যাওয়ার জন্য মূলত বের হয়েছি আর কি। কয়েকদিন ধরে আটকা ছিল, আমরা যেতে পারি না। এখন পরিবেশ যেহেতু স্বাভাবিক আসছে, সেহেতু আমরা আবার যাচ্ছি। খাগড়াছড়ির সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আবু তাহের মোহাম্মদ। তাহের, অবরোধ স্থগিতের পর কি অবস্থা বিরাজ করছে? আজকে প্রায় 4 দিন পরে অবরোধ কর্মসূচির শেষে মানুষের মধ্যে এক ধরনের স্বাভাবিকতা ফিরে আসছে। সকাল থেকে বিভিন্ন সড়কে যানবাহন চলাচল শুরু করছে, দোকানপাট খুলেছে। আমরা বিভিন্ন স্থানে ঘুরেছিলাম, মানুষের মধ্যে এক ধরনের একটা স্বতঃস্ফূর্ততা ফিরে আসছে। কথা বলেছিলাম সর্বশেষ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে থানার ওসির সাথে। তিনি জানিয়েছেন আগের মতো নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে রাখা হয়েছে। এখনো রাস্তায় এবং বিভিন্ন স্থলে সেনাবাহিনীর এবং বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা টহল দিচ্ছেন। মোড়ে মোড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। অবরোধ প্রত্যাহারের পরে 144 দ্বারা তুলে নেওয়ার কথা থাকলেও এখন কোনো সিদ্ধান্ত হয়নি। আমরা কথা বলেছিলাম প্রশাসনের সাথে, যেটা জানিয়েছেন কোর কমিটির মিটিংয়ের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে এই বিষয়ে একটা সিদ্ধান্ত নেওয়া হবে। এ ছিল আমার কাছে সর্বশেষ। দর্শক, জানছিলাম খাগড়াছড়ির সবশেষ খবর।
এনটিভির সাবেক বার্তা সম্পাদক সীমান্ত খোকনের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। গত বছর এই দিনে মৃত্যুবরণ করেন তিনি। সীমান্ত খোকন জাতীয় প্রেস ক্লাবের নির্বাহী কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন। মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জের তারাইলে মিলাদ মাহফিল সহ দুস্থদের মাঝে অটোরিকশা বিতরণ কর্মসূচি নেওয়া হয়েছে। তারাইলের উপজেলা নির্বাহী কর্মকর্তা অটোরিকশা বিতরণ কর্মসূচিতে উপস্থিত থেকে সেগুলো বিতরণ করবেন। বিসিবি নির্বাচন প্রসঙ্গ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদ নির্বাচনের আলোচিত প্রার্থী সাবেক অধিনায়ক তামিম ইকবাল প্রার্থিতা প্রত্যাহার করেছেন। গতকাল থেকেই সাবেক এই অধিনায়কের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর গুঞ্জন ছিল। সকালে সেই গুঞ্জন আরও জোরালো হয়, কারণ দুপুর 12টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সময় সীমা ছিল। 11টার দিকেই প্রার্থিতা প্রত্যাহার করেন তিনি। বেশ কিছুদিন ধরেই বিসিবি নির্বাচন নিয়ে নানা অভিযোগ দিয়ে আসছিলেন সাবেক এই অধিনায়ক। তামিম ইকবাল ছাড়াও আরও বেশ কয়েকজন প্রার্থিতা প্রত্যাহার করেছেন। দর্শক, বিসিবিতে কথা বলছেন রফিকুল ইসলাম বাবু। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। বছর খেলে আসছে তারা, যে এত বছর খেললো, এখানে কতগুলি খেলোয়াড় ইনভলভ, প্রায় 300 খেলোয়াড় ইনভলভ আছে এখানে। তারা অনেক টাকা পেয়েছে এবং অনেক খেলোয়াড় কিন্তু এখান থেকে মানে বিভিন্ন এজ গ্রুপে চান্স পেয়েছে। এবং আমার প্রশ্ন, যদি 15টি ক্লাব বাদ হয়, সেই ক্ষেত্রে গত কয়েক বছরের যে মানে স্ট্যান্ডিং পজিশনগুলি কি হবে? অনেক ক্লাব তো নেমে গেছে। এই ক্লাবগুলির সাথে খেলে তাদের অবস্থানটা কি হবে, এটা আগে নির্ধারণ করতে হবে। তবে ক্লাবগুলি আমাদের বাদ দেওয়াটা এটার আমাদের একটা বিশাল প্রতিবাদ ছিল যে ক্লাবগুলি কেন বাদ দিবে। যখন এই ক্লাবগুলি নিয়ে অনেক কিছু করা হয়েছিল তখন কিন্তু কেউ প্রতিবাদ করেনি, তখন কিন্তু অনেক ব্যবস্থা নিতে পারতো। তার মানে এবং হ্যাঁ, আচ্ছা, দুটো প্রশ্ন। একটা হলো যে বাংলাদেশে একটা রেভলিউশনের ভেতর দিয়ে এই জায়গায় এসছে যেখানে ফ্রি অ্যান্ড ফেয়ার সবকিছু হবে, এই প্রত্যাশা ছিল সবারই। কিন্তু বাংলাদেশের ক্রিকেটে আগে যেমন পাতানো নির্বাচন হতো সাজানো স্ক্রিপ্টে, এখন মাসুল পাওয়ারই ঘটছে কিনা? ধন্যবাদ। আপনারা জানেন যে গত 17 বছর বাংলাদেশের সাধারণ মানুষ যেমন একটি সুষ্ঠু ভোটের জন্য মানে আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, জীবন দিয়েছে, তেমনি ক্রিকেট বোর্ডের নির্বাচনটাও কিন্তু ওইরকম সঠিকভাবে সঠিক পন্থায় হয়নি। এটা আপনারা সবাই জানেন। তো আমরা আশা করেছিলাম 5ই আগস্টের পরে এখন সব কিছু সুন্দর ও সঠিকভাবে হবে এবং গণতান্ত্রিক প্রক্রিয়া হবে। এবং একটি জিনিস আমাদের মনে রাখতে হবে, নির্বাচন এমন একটি জিনিস যে নির্বাচন এবং নির্বাচিত বডির মাধ্যমে কিন্তু সুষ্ঠুভাবে ভোট চালানো, দেশ চালানো এটা সম্ভব। এর ব্যতিক্রম হলে কিন্তু এটা। দর্শক, জানছিলাম বিসিবি নির্বাচনের খবর। দর্শক, এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। দুইটাই দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।